স্পেনে চলছে ব্ল্যাক আউট, আর এর মাঝে কিছুটা হলেও শঙ্কা তৈরি হয়েছে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলানের সাথে বুধবার দিন সেই ম্যাচটা সময় মতো খেলতে পারবে কিনা। তবে সেই শঙ্কার খবর নিয়ে আমরা না চিন্তা করে আমরা এই ম্যাচটার দিকে ফিরতে চাই। মনজুইকে বার্সেলোনা ইন্টার মিলান 1 মে রাত 1টায় যে ম্যাচটা শুরু হচ্ছে। ব্ল্যাক আউটের কারণে ফ্লাইট শিডিউল একেবারে পুরো ভেস্তে গেছে এবং হচ্ছে গতকালকে আমরা দেখলাম মাদ্রিদ ওপেনের ম্যাচ স্থগিত হয়ে গেছে। তারপর রেগুলার কোনো ফ্লাইট আসা যাওয়া করছে না। তবে হোপফুল এই সব কিছু বাদ দিয়ে বার্সেলোনা সময় মতো ম্যাচটা খেলতে পারবে এবং ইন্টার মিলান ট্রাভেল করতে পারবে বার্সা। দারুণ সব গল্প এবং 2009 সালে আমাদেরকে এই সব গল্প ফিরিয়ে নিয়ে যাচ্ছে। 2009 এই দুই দল যখন সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল সেই স্মৃতিও বোধহয় ফিরে ফিরে আসছে। বার্সেলোনা এরকম একটা সমস্যার ভেতরে তখন পড়েছিল। তবে আমার কাছে মনে হয় যে এই ফার্স্ট লেগটা হয়তো এই টাইয়ের ক্ষেত্রে অনেক বড় প্রভাব রাখবে। এই রেজাল্টটা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বার্সেলোনা আরও একবার কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে তাদের ফার্স্ট লেগ খেলবে নিজেদের ঘরের মাঠে এবং এইখানে যদি তারা রেজাল্টটা বের করে আনতে না পারে এইটা তাদের জন্য কিছুটা সমস্যার কারণ তৈরি করতে পারে সেকেন্ড লেগে। ইন্টার মিলানের ফর্ম এই মুহূর্তে খুব একটা ভালো নয়, একেবারেই ভালো নয়, একদমই ভালো নয়, সেটা বলাই ভালো। হ্যাঁ, এবং বার্সেলোনা অন্যদিকে হচ্ছে কোপা দেল রে শিরোপাটা জিতে এই ম্যাচটা খেলতে যাচ্ছে। বোঝাই যাচ্ছে কন্ট্রাস্ট দুই রকম, কিন্তু ইন্টার মিলানের পক্ষে এই ম্যাচ জেতা অসম্ভব একদমই নয়। দেখেন যেই 4টা দল সেমিফাইনালে এসেছে এর মধ্যে সবচেয়ে ভালো লেভেলের থেকে এই সেমিফাইনাল স্টেজে এসেছে বার্সেলোনা। আর্সেনাল তারা ক্রিস্টাল প্যালেসের সাথে ড্র করেছিল, পিএসজি তো ইনভিনসিবল রানটাই তাদের থেমে গেল। ইন্টার মিলান লাস্ট 3টা ম্যাচ আর আমার মনে হয় বার্সেলোনার ওই জায়গায় কনফিডেন্সের অভাব নেই, নিজেদের ঘরের মাঠেই খেলা এবং রিয়াল মাদ্রিদের সাথে সেই ম্যাচটা তারা যেভাবে জিতে এসেছে এইটাও আর কি দলটাকে কিছুটা হলেও নির্ভর রাখছে এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামার আগে। বার্সেলোনা এই ম্যাচেও অ্যালেক্স বালদেকে পাচ্ছে না, রবার্ট লেভানডস্কিও থাকছেন না। যদিও ধারণা করা হচ্ছে কিছু রোটেশন হান্সি ফ্লিক নাকি করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে হান্সি ফ্লিক রোটেশনটা করবেন কোন জায়গায়? এর আগে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারানো ফাইনালে যে 11টা নামিয়েছিলেন হান্সি ফ্লিক তাদের সবাই পারফর্ম করেছেন। ইনফ্যাক্ট দানি ওলমো বোধহয় খানিকটা হতাশও হয়েছিলেন 60 মিনিটসের পর তাকে তুলে নেওয়ার সময়। এইখান থেকে হয়তো দানি ওলমোকে নামানোর একটা চাপ থাকতে পারে। ফেরান তোরেস আরও একবার গোল করেছেন। বার্সেলোনার এই হিসাব নিকাশ নিয়ে আমরা বার্সেলোনা সমর্থক একই সঙ্গে সাংবাদিক শামস রহমান তার সঙ্গে যুক্ত হতে চাই এবং বার্সেলোনার খোঁজ খবর তার কাছ থেকেই নিতে চাই। বার্সেলোনার দুশ্চিন্তার কারণ কি কিছু আছে শামস? মানে ট্রেবল কি হবে? আমি এই শব্দটা উচ্চারণ করতে চাই না এখনই, এটা একটু পরের জন্য তোলা থাক। হ্যাঁ, কিন্তু ইন্টার মিলান ইন্টার মিলানের সাথে বার্সার যে সমস্যাটা আমরা ডর্টমুন্ডের সাথে সেকেন্ড লেগে স্পেশালি যেটা দেখেছিলাম, 3-5-2 এগেনস্টে বার্সা বেশ স্ট্রাগল করে। লাস্ট যখন ডর্টমুন্ড স্পেশালি সেকেন্ড লেগে যখন সুলেকে রাফিনার সাইডে দিয়ে দিয়েছিল, তখন রাফিনা 4-ম্যান ব্যাকের এগেনস্টে যেটা করেন যে ফুল ব্যাক আর সেন্টার ব্যাকের মাঝখানের গ্যাপ দিয়ে বক্সে ঢুকে গোল টোল করেন, কিন্তু ওই জায়গাটা 3-5-2 তে খুব ইজিলি ব্লক হয়ে যায় এবং বার্সার যে ফুল ব্যাকদের মুভমেন্ট সেটাও অনেকখানি ব্লক করা যায় 3-5-2 দিয়ে। তো এইখানে আসলে বার্সার জন্য আসলে খুবই একটা টেনশনের জায়গা। অন্যদিকে সুবিধার জায়গা হচ্ছে ইন্টার বাজে ফর্ম নিয়ে তো আসছে এবং ইন্টারের স্কোয়াডে একটু বয়স্ক প্লেয়ার বেশি এবং তারা একটা স্ট্রেসফুল পিরিয়ড পার করছে, স্ট্রেসফুল হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে আসছে। বার্সা হাই ইন্টেন্সিটি ম্যাচ 120 মিনিট খেলেছে, কিন্তু ওটার সাথে রিয়াল মাদ্রিদকে এক্সট্রা টাইমে ওরকম একটা গোল দিয়ে হারানোর যে আনন্দটা, ওই অ্যাড্রেনালিন রাশটাও নিয়ে আসছে। তো ম্যাচটা ভালো হবে, বাট পুরোটাই ডিপেন্ড করছে যে ফ্লিক আসলে কি কি চেঞ্জ করে। রোটেশনের কথা বললেন, সেই রোটেশনের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে যে ফ্লিক আসলে কতখানি জুয়া খেলেন। আচ্ছা শামস, এখন তো আসলে বার্সেলোনার হই হই রই রই একটা অবস্থা। অ্যাজ এ বার্সা ফ্যান লাস্ট 1-2 সপ্তাহ কেমন যাচ্ছে এবং এটাতে একটা ভালো লাগা জিনিস কাজ করে চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করে। যে ট্রেবল শব্দটা আপনি উচ্চারণ করতে চান না, কিন্তু আলটিমেটলি বার্সেলোনা সেই রাস্তাতেই আছে। অ্যাজ এ ফ্যান হিসেবে আপনার ফিলিংসটাকে একটু জানতে চাই। আচ্ছা, ফিলিংস হচ্ছে গিয়ে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়। এটা হচ্ছে গিয়ে প্রথম রিয়াকশন, যেটা যে 2018-19-এও এরকম ট্রেবলের থেকে 3 ম্যাচ দূরে ছিল বার্সা এবং এরপরে আসলে কোনোটা জাস্ট লিগটা আগে জিতা হয়ে গিয়েছিল দেখে আসলে ওটাই জিতা হয়েছে, বাকি 2টা ট্রফি জেতা হয়নি। তো
তো এবারও আসলে লিগে এখনো মানে খুব কমফোর্টেবল লিড না, 4 পয়েন্টের লিড আসলে 2 ম্যাচ লাগে চলে যেতে, এবং চ্যাম্পিয়ন্স লিগেও একটা ডিফিকাল্ট ম্যাচ আপ ইন্টারের সাথে ট্যাকটিক্যালি। তো এই দুইটা বিষয় মিলিয়ে আমি আপাতত আনন্দ, হ্যাঁ কোপা দেল রে জেতার পরে বেশ আনন্দ করেছি, কিন্তু আপাতত কন্ট্রোলে রাখার চেষ্টা করছি যে এখনই না। এই আনন্দ নিশ্চয়ই শরীফুল হক আনন্দ না। যাই হোক, শামস, কি রোটেশন আসলে হান্সি ফ্লিকের কাছ থেকে এক্সপেক্ট করেন? ধরেন রিয়াল মাদ্রিদের সঙ্গে যে 11 আমরা দেখেছি বার্সেলোনার, এই 11-এ চেঞ্জ করার জায়গাটা আসলে আছে কই ইন্টারের সঙ্গে? আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে যে যেহেতু বালদেকে এই ম্যাচ ফার্স্ট লেগে পাওয়া যাচ্ছে না, খুব সম্ভবত সেকেন্ড লেগে ফিরবেন। রিয়াল মাদ্রিদের ম্যাচটা বার্সা শেষ করেছিল ইনিগোকে লেফট ব্যাকে খেলিয়ে এবং আরাউখোকে সেন্টার ব্যাকে খেলিয়ে। তো আমার মনে হচ্ছে এই চেঞ্জটা পার্মানেন্ট করতে পারেন, বিকজ জেরার্ড মার্টিন আসলে ভালো, কিন্তু উনি কমপ্লিটলি 90 মিনিট ধরে অপোজিশন অ্যাটাক থামাবেন একটা উইং ধরে, এতখানি ভালো না। তো সেই জায়গায় হয়তো একটু ডিফেন্সিভ গিয়ে ইনিগোকে লেফট ব্যাক খেলিয়ে আরাউখোকে রাখা, যেন ট্রানজিশনে একটা রিকভারি স্পিড পাওয়া যায়, এই জিনিসটা করতে পারেন। আর আরেকটা চেঞ্জ আমার মানে মনে হচ্ছে যে অলমোর ফিটনেসের উপর, যদিও আমার মনে হয় যে ট্যাকটিক্যালি যদি ইন্টারকে হারাতে হয় তাহলে অলমো খুবই জরুরি, কিন্তু আমি ফার্মিন লোপেজের একটা সুযোগ দেখছি যে ফার্মিন লোপেজকে হয়তো খেলতে পারেন অলমোর ইনজুরি প্রোন হিস্ট্রির কথা চিন্তা করে, যে হয়তো সেকেন্ড লেগ এবং পরের ক্লাসিকোর জন্য অলমোকে সেভ করার জন্য সেখানে ফার্মিনকে খেলানো হতে পারে। শামস, আপনার কাছে একটা জিনিস আসলে আপনার কি মনে করছেন সেই জিনিসটা একটু জানতে চাই। দুটা পার্টিকুলারলি জিনিস উল্লেখ করে ইন্টার মিলান, তারা হচ্ছে টিপিক্যালি লাউতারো মার্টিনেজ এবং থুরাম, দুইজন স্ট্রাইকারই বলতে গেলে নিয়ে তারা খেলে। বার্সেলোনা সবচেয়ে বেশি এইবার প্রতিপক্ষকে অফসাইডে ফেলেছে 68 বার তাদের হাইলাইন ডিফেন্স দিয়ে। ম্যাচের সিচুয়েশন অনুযায়ী এমনও হয় যে গোলকিপার শেজনি এবং হচ্ছে ওই ডিফেন্সিভ লাইনের মধ্যে 40 মিটার্স পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় বা বার্সেলোনা সেই প্ল্যানটা নিয়ে নামে। এই যে দুই স্ট্রাইকার এবং বার্সেলোনার হাইলাইন ডিফেন্স, এইটা কি আজকে ইন্টার ভেদ করতে পারে কি না? কারণ লাউতারো এবং থুরামের সেই কম্বিনেশনটা আমরা দেখেছি অসংখ্যবার তারা এই কাজটা করে, এবং মিডফিল্ড থেকে বারেল্লার কাছ থেকে যে ধরনের বলের সাপ্লাইটা আসে ওই থ্রু বল ধরেই এই জিনিসটা ইজিলি হয়তো বা ভেদ হতে পারে। আপনার কি ধারণা? হ্যাঁ, এইটা রিস্ক। এদিক দিয়ে বার্সার একটা অ্যাডভান্টেজ হচ্ছে খুব সম্ভবত থুরাম ফুললি ফিট হবেন না স্টার্ট করার জন্য, সেই দিক দিয়ে একটা সুবিধা পেতে পারে। আর সেকেন্ড যে বিষয়টা, আমি হাইলাইন নিয়ে বেশি ওয়ারিড হই না, কারণ হচ্ছে বার্সার কাউন্টার প্রেস যখন ঠিক মতো হয় তখন অপোজিশন মিডফিল্ড আসলে এত বেশি প্রেসারে পড়ে যে তারা খুব রাশ করে বলটা, মানে ইন বিহাইন্ড বলটা প্লে করার জন্য। তো তখন বার্সার জন্য হাইলাইনের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এজন্য হাইলাইন নিয়ে আমি কনসার্ন না। আমার কনসার্ন মেইনলি সেখানে, আমার অ্যাকচুয়াল বার্সাকে নিয়ে কনসার্ন হচ্ছে সেট পিস নিয়ে। বায়ার্নের সাথে আমরা দেখেছি যে বায়ার্নের সাথে এবং পুরো সিজন ধরে আমরা দেখেছি যে ইন্টার আসলে সেট পিস থেকে খুবই ভালো এবং গোল আদায় করে, এবং বার্সা রিসেন্টলি সেট পিসে বেশ ফ্র্যাজাইল। চুয়ামেনি গোল দিয়েছেন ফাইনালে, এর আগে বেটিসের সঙ্গেও সেট পিস থেকে গোল কনসিড করেছে। তো এই জায়গাটা আসলে আমার হাইলাইন, বিকজ ভেরি ফ্র্যাঙ্কলি লাউতারো খুব স্পিডি ফরওয়ার্ড না। তো লাউতারো স্পেশালি যদি আরাউহো খেলেন, লাউতারো যদি ট্র্যাপ ব্রেকও করেন, আরাউহোর পক্ষে রিকভার করাটা ইজিয়ার। সো ওইটার চেয়ে আমার টেনশন হচ্ছে গিয়ে বেশি যে বার্সার ব্যাকলাইন আসলে বার্সার ডিফেন্ডিং সেট পিস হ্যান্ডেল করতে পারবে নাকি ইন্টারের সাথে, যারা খুব ওয়েল ড্রিলড। বুঝতে পেরেছি। শামস, প্রেডিকশন দিবেন নাকি একটা? না দেন না প্লিজ। হ্যাঁ দেন। না পারবেন আপনি, পারবেন, আপনাকে দিয়ে হবে। না। আচ্ছা ঠিক আছে, প্রেডিকশন দিব না। হ্যাঁ, প্রেডিকশন ফার্স্ট লেগটা দেখলে বুঝতে পারতাম যে আসলে কি হবে, কিন্তু এখন আসলে আমার খুব আশা যে 2009-10-এ যে ইন্টার মিলানের সাথে সানসিরোতে যাওয়ার সময় বার্সার সাথে যা হয়েছে, এবার ইন্টারের সাথে ওরকমই হচ্ছে কিছু একটা। সো রেজাল্ট সিমিলার হলে আমি খুব খুশি। আপনারা কি ঘাসের সাইজ একটু বড় ছোট করবেন? ওইটা সরকারি স্টেডিয়াম, ওইটা আমরা করতেও পারবো না।
ঠিক আছে শামস, অনেক অনেক ধন্যবাদ। রাত জেগেছিলেন, এবার ঘুমিয়ে পড়তে পারেন আপনি। আমাদের সঙ্গে ছিলেন শামস রহমান, একই সঙ্গে সাংবাদিক এবং বার্সেলোনা ফ্যান। ইন্টার মিলানের নিয়ে ভালোই ভয়ে আছেন শামস। আমি জানি না বার্সেলোনার বাকি সমর্থকের, আমার মনে হয় না তারা তো বোধহয় উঠছেন। দেখেন, ইন্টার মিলানকে নিয়ে ভয়ের তো অনেকগুলো কারণ আছে। আপনি হচ্ছে পার্টিকুলারলি একজনকে নিয়ে একটু আলাদা চিন্তা করেন, সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ। তিনি দেখেন চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট 5টা ম্যাচে তার 5টা গোল আছে, কনজিকিউটিভ ম্যাচ। আচ্ছা, কিন্তু ইন্টার মিলান তো তার শেষ 3 ম্যাচে গোল করে না। হ্যাঁ, 3 ম্যাচে গোল করে না, কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লিগটা ইন্টার মিলান হচ্ছে কি চাইবে, তাদের হচ্ছে কি দেখেন সিরিয়ার টাইটেল কিন্তু ইন্টার লুজ করলেও করতেই পারে। 3 পয়েন্টের লিডে আছে নাপোলি এখন। 3 পয়েন্টের লিডে নাপোলি এখন। তো এই জায়গায় ইন্টার আমার মনে হয় টোটালি তারা ফুল নজরটা এই চ্যাম্পিয়ন্স লিগে তারা দিতে চাইবে। ওভারঅল আপনি গোলের হিসাবটা দেখেন, ইন্টার কিন্তু মাত্র 19টা গোল করেছে এখন পর্যন্ত, যেখানে বার্সেলোনার এই যে 4টা দলের মধ্যে গোলের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে কম গোল খাওয়া দলটার নাম ইন্টার মিলান। এই 5টা গোল, ইনফ্যাক্ট আপনার প্রথম 10 ম্যাচ যদি আপনি হিসাব করেন, সেখানে তো তারা একটা না দুটা গোল মাত্র তারা বায়ার্ন মিউনিখের আগ পর্যন্ত তারা গোলই হজম করেছিল 2টা। বায়ার্ন মিউনিখের ম্যাচে গিয়ে ফার্স্ট লেগে একটা, পরে গিয়ে 2টা, এই হচ্ছে তারা গোল হজম করলো। তো এইটারেও যদি আপনি একপাশে সরিয়ে রাখেন, ইন্টার মিলানের মার্কাস তুরাম ফিরেছেন এবং তুরামকে আশা করা হচ্ছে তিনি স্টার্ট করবেন লাউতারো মার্টিনেজের সঙ্গে। ওইটা তাদের শক্তির একটা জায়গা। বেঞ্জামিন পাভা ছিটকে গেছেন, তার খেলা হচ্ছে না, বিসেককে ওই জায়গায় স্কোয়াডে ইনক্লুড করা হবে। কিন্তু ইন্টার মিলান লেটলি যেই জায়গাটায় ভুগেছে সেটা হচ্ছে, শামসও বলছিলেন, ক্লান্তির জায়গাটা। দলটা যেহেতু একটু তুলনামূলকভাবে বুড়ো, তাই ওখানে ওই ব্যাপারটা আসলে কাজও করছে। এবং ওই বুড়িয়ে যাওয়া ব্যাপারটা সিজনের এমন একটা স্টেজে এসে কাজ করছে যখন তারা সব হারাতে পারেন, এক সপ্তাহের ভেতরে সব হারাইতে পারেন আপনি। এখন এই কারণেই ফার্স্ট লেগটা বার্সেলোনা কাজে লাগানো। বার্সেলোনাও যথেষ্ট ক্লান্তির ভেতর দিয়ে যাচ্ছে। 120 মিনিট তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলেছে, এরপরে এই ইন্টার সঙ্গে খেলতে হবে। ইন্টার যারা শেষ ম্যাচে রোমার কাছে যে 1-0 গোলে হারলো, ওখানে তারা গোলের সুযোগ তৈরি করে না এমন না, প্রচুর সুযোগ তৈরি করেছে, কিন্তু ওই ঠিক ধারালো টাচটা ওইটা আর লাউতারোরা খুঁজে শেষ পর্যন্ত বের করতে পারেন নাই। সিমোনে ইনজাগির জন্য এটা একটা চ্যালেঞ্জ। এই দলটাকে অনেকে ফেভারিটই ধরছিলেন, কিন্তু এই ফার্স্ট লেগে কোনোভাবেই তারা আসলে উড়ে যেতে চাইবেন না। দেখেন, ওই লাস্ট সিরিয়ার 3টা ম্যাচের পরে ওই ইন্টার মিলানকে ফেভারিট এই লেগটায় ধরা হবে কি হবে না সেটা নিয়ে আপনার সন্দেহ হতে পারে, কিন্তু সেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ইন্টারকে আপনার গুনতে হয়েছে। এবং এই যে দেখেন, এখনো এই যে দেখেন 4টা যে দল, এর মধ্যে সবশেষ ফাইনাল কে খেলেছে? ইন্টার মিলানই খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের। ওই আপনি ম্যাচের টায়ার্ডনেসের একটা কথা বলছিলেন, সেটা বার্সেলোনার উপর কম পড়বে, কারণ বার্সেলোনা হচ্ছে ইয়াং এন্ড ফ্রেশ ব্লাড নিয়ে ম্যাক্সিমাম ফুটবলার, এবং ইয়াং আর বুড়োদের খেলা। এক্স্যাক্টলি, এই ম্যাচটা কিন্তু ইয়ং এবং বুড়োদের খেলা হতে যাচ্ছে, জেন জি ভার্সেস মিলেনিয়াল, মানে কাইন্ড অফ তাই, মানে ওই হিসাবটা করলে আপনার তাই। তবে এক্সপেরিয়েন্স একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে আপনার যে কোনো কিছু যে কোনো সময় করে দিতে পারে, সেই বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান। এই জায়গায় দেখা যাক ডিফেন্স ভার্সেস অ্যাটাক, এখানেও আপনার একটা লড়াই হবে, সেটা ধরেই আমরা রাখতে পারি। তবে রাফিনিয়া, লামিন ইয়ামাল যেই ছন্দে রয়েছেন ইন্টার মিলানের জন্য টাফ, এই তাদেরকে আটকানো। ডামফ্রিজ ফিরে গেছেন এবং সেটা একটা ইন্টার মিলানের জন্য ভালো খবর। এসব ইনজুরি পাশ কাটিয়ে যদি ইন্টার মিলান এইভাবে চিন্তা করে যে আমাদের সিজনে আর কিচ্ছু নাই, চ্যাম্পিয়ন্স লিগে আমাদের জিততে হবে, তাহলে বার্সেলোনা ডর্টমুন্ডের সঙ্গে যে পারফরমেন্স দেখিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গেও কিছু ফেজে তারা নড়বড়ে হয়ে গিয়েছিল সেকেন্ড হাফে। এতদূর যাওয়ার কথা না। বার্সেলোনা যে পরিমাণ সুযোগ তৈরি করেছে, এবং লেভানডস্কির না থাকাটা 2 লেগ মিলিয়ে যদি পরের লেগেও তিনি না থাকেন, এইটারও একটা প্রভাব আসলে থাকতে পারে, যেটা ইন্টার মিলানের জন্য অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতেও পারে। লেটস সি আসলে শেষ পর্যন্ত কি হয়। আপনার ম্যাচ প্রেডিকশন? আমার ম্যাচ প্রেডিকশন, আমি বার্সেলোনার 2-1 গোলের জয় দেখি। ফার্স্ট লেগটায় আমারও মনে হচ্ছে বার্সেলোনা জিতবে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনার প্রেডিকশন জানতে চাই যে আপনার বার্সেলোনা নিয়ে বা ইন্টার মিলান নিয়ে প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.